পরের খবরে জাতীয় গ্রন্থাগার অনুষ্ঠান, আর সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অমিত শাহ। রাজ্যের মুখ্যমন্ত্রী মানুষকে ভুল বোঝাচ্ছেন, তিনি বলছেন সিএএ একটি আইন, সেটা কেউ আটকাতে পারবে না। দিদি ভুল বোঝাচ্ছেন রাজ্যের মানুষকে, এটা কেউ আটকাতে পারবে না মন্তব্য করলেন অমিত শাহ। বড় খবর, ফের আরো একবার সিএএ নিয়ে ফের উত্তর অমিত শাহ তিনি দিয়ে গেলেন। জাতীয় গ্রন্থাগার অনুষ্ঠান, সেখান থেকে এই মন্তব্য কি বলেছেন শোনাই। बंगाल में भारतीय जनता पार्टी की सरकार बनने का मतलब है शरणार्थी जो आए हैं उनको सीएए के माध्यम से नागरिकता दे देंगे। दीदी कई बार हमारे शरणार्थी भाइयों को गुमराह कर रही कि सीएए होगा नहीं होगा, कानून बनाकर रुक गए। आज मैं आप सबके सामने कहकर जाता हूं, सीएए इस देश का कानून है, इसको कोई रोक नहीं सकता, सबको नागरिकता मिलने वाली। हमारी पार्टी का कमिटमेंट है। जो भाई आसपास के राज्यों से प्रताड़ित होकर यहां आए हैं, उनको धर्म परिवर्तन की धमकी देकर भगाया गया है, उनके सम्मान की, उनके मान की, इनकी संपत्ति की, उनके अच्छे जीवन की रक्षा करना हर हिंदुस्तानी का फर्ज है और ये होकर रहेगा। दीदी आप चिंता मत करें। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি প্রীতিশ বন্দ্যোপাধ্যায়। প্রীতিশ, একেবারে এই মন্তব্য অমিত শাহের আগেও করেছেন, ফের তিনি করলেন এবং এটাও বলে গেলেন যে দিদি ভুল বোঝাচ্ছেন রাজ্যের মানুষকে। কতটা তাৎপর্যপূর্ণ হতে পারে লোকসভা নির্বাচনের আগে? না, যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। প্রীতিশের সঙ্গে যোগাযোগ করবো, তবে তার আগে আরো একবার, যেমনটা আপনারা শুনছিলেন, খুব তাৎপর্যপূর্ণ ফের আরো একবার সওয়াল। সিএএ একটি আইন, সেটা কেউ আটকাতে পারবে না, খুব স্পষ্ট মন্তব্য ফের আরো একবার অমিত শাহ, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। সেই জায়গা থেকে দাঁড়িয়ে তিনি স্পষ্ট মন্তব্য করে গেলেন এবং এই জায়গায় দাঁড়িয়ে জাতীয় গ্রন্থাগার অনুষ্ঠানে একেবারে এমনটাই মন্তব্য। অবশ্যই দেখবার যে পাল্টা প্রতিক্রিয়া কি আসবে। আরো একবার শোনাই কি বলেছিলেন অমিত শাহ। कमिटमेंट पश्चिम बंगाल में भारतीय जनता पार्टी की सरकार बनने का मतलब है शरणार्थी जो आए हैं उनको सीएए के माध्यम से नागरिकता दे देंगे। दीदी कई बार हमारे शरणार्थी भाइयों को गुमराह कर रही कि सीएए होगा नहीं होगा, कानून बनाकर रुक गए। आज मैं आप सबके सामने कहकर जाता हूं, सीएए इस देश का कानून है, इसको कोई रोक नहीं सकता, सबको नागरिकता मिलने वाली। हमारी पार्टी का कमिटमेंट है। जो भाई आसपास के राज्यों से प्रताड़ित होकर यहां आए हैं, उनको धर्म परिवर्तन की धमकी देकर भगाया गया है, उनके सम्मान की, उनके मान की, इनकी संपत्ति की, उनके अच्छे जीवन की रक्षा करना हर हिंदुस्तानी का फर्ज है और ये होकर रहेगा। दीदी आप चिंता मत करें। আমাদের প্রতিনিধি প্রীতিশ বন্দ্যোপাধ্যায় রয়েছে টেলিফোন লাইনে। প্রীতিশ, ফের আরো একবার সিএএ নিয়ে মন্তব্য করে গেলেন অমিত শাহ এবং দিদি ভুল বোঝাচ্ছেন রাজ্যের মানুষকে, স্পষ্ট বক্তব্য তার। 24-এর নির্বাচনের আগে কতটা তাৎপর্যপূর্ণ হবে এই মন্তব্য? আজকে সকাল থেকে এই কথাটাই বারংবার সুনির্দিষ্ট করতে চাইছিলাম যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি রাজ্যে আসছেন এবং সিএএ নিয়ে বা এনআরসি নিয়ে কোন রকম বার্তা তিনি দেবেন না, এমনটা হতে পারে না। কারণ নাগরিকত্ব সংশোধনী আইন ইতিমধ্যেই লাগু হয়ে গিয়েছে এবং অন্যান্য বিভিন্ন রাজ্যে পরিস্থিতিতে দাঁড়িয়ে কিন্তু অমিত শাহ তরফ থেকে জাতীয় গ্রন্থাগারের বার্তা কিন্তু একদম সুস্পষ্ট এবং তিনি উল্লেখ করেছেন কোট আনকোট, দিদি মিসলিড ওয়েস্ট বেঙ্গল পিপল, অর্থাৎ রাজ্যের মানুষকে মিসগাইড করছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুধু তাই নয়, তিনি বলেছেন যে সিএএ একটি আইন এবং এই আইন লাগু হবেই, এমনটাই কিন্তু সাধারণ মানুষের উদ্দেশ্যে এবং অবশ্যই জাতীয় গ্রন্থাগারের সভা থেকে বার্তা দিয়েছেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এবং সাধারণ যারা উদ্বাস্তুরা রয়েছেন তাদেরকে মিসলিড করছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এমনটাও কিন্তু সামগ্রিকভাবে যে সোশ্যাল মিডিয়া এবং আইটি সেলের যে বৈঠক, সেই বৈঠক কিন্তু অমিত শাহর তরফ থেকে সুস্পষ্টভাবে ধারণা দিয়ে দেওয়া হয়েছে। এবং শুধু তাই নয়, তার সঙ্গে সঙ্গে আরো একটা বার্তা কিন্তু অমিত শাহর তরফ থেকে সুস্পষ্টভাবে দেওয়া হয়েছে বিভিন্ন
যে বৈঠকগুলো হয়েছে আজকে সারাদিনে মণিময়, সেখানে কিন্তু পরিষ্কার করে বলেছেন তিনি যে 35 আসনের লক্ষ্যমাত্রা নিয়ে রাজ্য বিজেপি নেতৃত্ব তারা লড়ছে এবং তাদের সহায়তা করছে কেন্দ্রীয় নেতৃত্ব, এবং এই 35 আসনের যে লক্ষ্যমাত্রা, সেই লক্ষ্যমাত্রা বিজেপি যে সফল হবে সেটাও কিন্তু পরিষ্কার করে বার্তা দিয়েছেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এবং ইতিমধ্যেই আমি প্রসঙ্গত আরো একটা বিষয় বলার প্রয়োজন রয়েছে, সেটা হচ্ছে গিয়ে 10:05 নাগাদ ওয়েস্টিন হোটেল থেকে ইতিমধ্যেই অমিত শাহ তার যে কনভয় এবং জেপি নাড্ডার যে কনভয়, সেই কনভয় কিন্তু বেরিয়ে গেল এবং কলকাতা বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা হয়েছেন তারা দুজনে, এবং রাজ্য বিজেপির যারা নেতারা রয়েছেন তারাও সঙ্গে রয়েছেন। অর্থাৎ বলা যেতে পারে সিএ এবং এনআরসি নিয়ে সকাল থেকে যে বার্তাটা, যে বক্তব্য আমি কিন্তু বলছিলাম তোমাদের একদম স্পেসিফিক হয়েছে যে সিএ এবং এনআরসি নিয়ে বার্তা দেবেন অমিত শাহ, এবং সেই বার্তা কিন্তু একদম জাতীয় গ্রন্থাগারেই দিলেন অমিত শাহ। এটা কিন্তু সুস্পষ্ট একটা পরিস্থিতি কিন্তু তৈরি হলো, এবং মতুয়া যারা বারবার করে বলছেন যে লোকসভা নির্বাচনের আগে কোন রকম সিএএ নিয়ে কি বার্তা দেবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বা কেন্দ্রীয় সরকার, সেটাই কিন্তু বার্তা পরিষ্কার করে দিয়ে গেলেন অমিত শাহ। এবং তিনি বললেন যে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উদ্বাস্তু যারা রয়েছেন তাদেরকে মিসগাইড করছেন, এবং হোমল্যান্ডের জন্য যারা লড়াই করেছেন দীর্ঘদিন ধরে, যে সমস্ত মতুয়া এবং উদ্বাস্তুরা যারা রয়েছেন। একেবারে আমি প্রীতিশ একটু বিরত করছি এই মুহূর্তে। জয়প্রকাশ দা আমাদের সঙ্গে রয়েছেন, তৃণমূল কংগ্রেসের রাজ্য সভাপতি জয়প্রকাশ মজুমদার। জয়প্রকাশ দা, সিএ স্বাগত। রাজ্যের মুখ্যমন্ত্রী মানুষকে ভুল বোঝাচ্ছেন, সিএএ একটা আইন, সেটা কেউ আটকাতে পারবে না, দিদি ভুল বোঝাচ্ছেন রাজ্যের মানুষকে, ফের মন্তব্য করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। কি বলবেন? ভুলকে বোঝাচ্ছেন, মানুষ বুঝে নেবে সেটা। প্রায় 4 বছর 5 বছর হতে চললো সিএএ আইন হয়েছে, অ্যাক্ট, কিন্তু অ্যাক্ট হলেই তো হয় না, অ্যাক্টকে করতে গেলে করতে হয়। সেটা কি অমিত শাহ নিজে জানেন না? এবং 5 বছর ধরে রুলস তৈরি করতে পারেননি, সেই যে রুলস পার্লামেন্টে পাস করাতে হবে, তবে আইন প্রয়োগ সিদ্ধ হবে। এইটুকুনি তো মানুষকে ভুল বোঝাচ্ছেন কে? অমিত শাহ এবং তার বিজেপি। মানুষের প্রশ্ন হচ্ছে, হ্যাঁ আইন তো পাস হয়ে গেছে, কিন্তু রুলস ফ্রেম করে সেই আইনের প্রয়োগ কবে হবে? সিম্পল কোয়েশ্চেন। এইবারে তো আর হলো না, হওয়া সম্ভবও নয়, মোদীর এই টার্মে তো হওয়া সম্ভব নয়, সেটা আপনারাও জানেন। সিএন একটা দায়িত্বশীল সংবাদ মাধ্যম, তারা জানে যে আর একটা সেশনই বাকি আছে, যেটা হচ্ছে বাজেট সেশন পার্লামেন্টের। সেখানে কি তিনি এই রুল দিয়ে পাস করাবেন? এটা প্রশ্ন। এবং তা না হলে রুল কবে? রুল কি ফ্রেম হয়েছে? রুল ফ্রেমিং এর কমিটির কি মিটিং হয়েছে? এবং পার্লামেন্টের কাছে বারবার সময় নেওয়া হয়েছে যে আমাদের সময় লাগবে রুল ফ্রেমিং করতে, সেটা অমিত শাহ দপ্তরই করেছে। এগুলোকে মানুষকে জানতে দিতে চান না। তো মমতা বন্দ্যোপাধ্যায় ভুল বোঝাচ্ছেন না উনি ভুল বোঝাচ্ছেন, এই প্রশ্ন আপনাদের মাধ্যমে আমি রাখলাম। এবং সিএম দায়িত্বশীল সংবাদ মাধ্যম বলে তাদেরও এই প্রশ্ন করতে অনুরোধ করছি যে আসল যেখানে আটকে আছে সেটা স্বরাষ্ট্র দপ্তরের কাছে আটকে আছে এবং রুল ফ্রেমিং হয়নি। রুল ফ্রেমিং না হলে এই আইন ওই শীত মাখা ঘরে, শীতের ঘরেই পড়ে থাকবে, এটা এখনো পড়ে আছে। সুতরাং মানুষকে ভুল বোঝানোর যদি কেউ হয় সেটা হচ্ছে অমিত শাহ, বিজেপি এবং অমিত শাহ দপ্তর। বেশ, বুঝলাম জয়প্রকাশ দা, অনেক ধন্যবাদ আপনাকে। এখন প্রশ্ন হচ্ছে, জয়প্রকাশ দাও বলছেন যে আইন যখন হয়েছে তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে কেন তৃণমূলও বলছে না যে সেই জায়গা থেকে দাঁড়িয়ে এটা পাশ হয়ে যাওয়ার পরেও কেন হচ্ছে না? এই প্রশ্নটা কেন তুলছেন না তৃণমূল? এটা অবশ্যই দেখবার। আমাদের সঙ্গে প্রীতিশ রয়েছেন। একদিকে যখন এই খবর আপনাদেরকে দেখাচ্ছি, আরও একটা খবর জানাবো আপনাদেরকে। প্রীতিশ আমাদের সঙ্গে রয়েছেন। প্রীতিশ, তোমার কাছে আসছি। ভাইপো কবে গ্রেপ্তার? বড় প্রশ্ন। অমিত শাহ, জেপি নাড্ডাকে এই প্রশ্নই করা হয়েছে। প্রশ্ন উঠেছিল বিজেপির আইটি সেল এবং সোশ্যাল মিডিয়ার বৈঠকে। বিজেপি সূত্রে খবর, তৃণমূলের কোন কোন নেতা গ্রেপ্তার? বৈঠকের নাম বলছিলেন অমিত শাহ, আর তখনই প্রশ্ন ওঠে ভাইপো কবে গ্রেপ্তার? যারা গ্রেপ্তার তাদের নাম বলা হচ্ছে, উত্তরে জানালেন অমিত শাহ। খবর বিজেপি সূত্রে। প্রীতিশ রয়েছেন। প্রীতিশ, এ বিষয়ে মোটামুটিভাবে কি কি জানা গেল? দেখো, সোশ্যাল মিডিয়া এবং আইসিসিএল যে বৈঠক চলছিল, তখন সেই বৈঠকে যখন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বক্তব্য রাখছেন, তখন কিন্তু তিনি বলছেন যে এখনো পর্যন্ত দুর্নীতি ইস্যুতে কারা কারা গ্রেপ্তার হয়েছেন
তাদের নাম তিনি করছিলেন। পার্থ চট্টোপাধ্যায় থেকে শুরু করে বিভিন্ন জ্যোতিপ্রিয় মল্লিক রাজ্যের মন্ত্রী, তারা গ্রেপ্তার হয়েছে বিভিন্ন ইস্যুতে, দুর্নীতি ইস্যুতে। সেই পরিস্থিতিতে যখন তিনি এই বক্তব্য রাখছেন, তারা যারা গ্রেপ্তার হয়েছেন তাদের যখন নাম করছেন, তখন যারা আইটি এবং সোশ্যাল মিডিয়ার যারা সদস্যরা এসেছিলেন বিভিন্ন রাজ্যে বিভিন্ন জেলা থেকে, তারা তখন কিন্তু প্রশ্ন করতে থাকেন চিৎকার করে যে ভাইপো কবে, অর্থাৎ কোট আনকোট আমি তোমাকে বলবো যে ভাইপো কবে গ্রেপ্তার হবে, এমনটা কিন্তু প্রশ্ন তুলে দেন যে সমস্ত আইটি এবং সোশ্যাল মিডিয়ার যারা সদস্যরা রয়েছেন তারা। তখন কিন্তু তিনি মুচকি হেসে বলেন যে যারা গ্রেপ্তার হয়েছেন শুধুমাত্র আমি তাদের নামই বলছি, এবং যারা গ্রেপ্তার হননি তাদের কোনো রকম কোনো মন্তব্য এখন তিনি করেননি বা এখন তিনি করবেন না, এমনটাও কিন্তু পরিষ্কার করে অমিত শাহ তরফ থেকে জানানো হয়েছে। অর্থাৎ বলা যেতে পারে সামগ্রিকভাবে একদম আইটি এবং মিডিয়া সেলের যে আইটি সেল এবং সোশ্যাল মিডিয়ার যে বৈঠক, সেই বৈঠকেও কিন্তু কার্যত প্রশ্ন উঠলো যে দুর্নীতি ইস্যুতে যেভাবে একের পর এক রাজ্যের মন্ত্রী নেতারা যেভাবে গ্রেপ্তার হচ্ছেন, সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে এই দুর্নীতি ইস্যুতে যে তদন্ত, সেই তদন্ত কবে নিষ্পত্তি হবে সেটা কিন্তু সাধারণ মানুষ থেকে শুরু করে যারা আইটি এবং সোশ্যাল মিডিয়ার সদস্যরা এসেছেন তারাও কিন্তু আজকে অমিত শাহের কাছে প্রশ্ন চলে যান। ধন্যবাদ প্রীতিশ। কথা বলছিলাম আমাদের প্রতিনিধি প্রীতিশ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। আর এই মুহূর্তে একটি ছবি আসছে, আপনাদেরকে দেখাচ্ছি। অমিত শাহ তিনি ইতিমধ্যেই শহর ছাড়ছেন এবং তিনি দিল্লির উদ্দেশ্যে রওনা হয়েছেন। যেমনটা ছবি এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি, আপনাদেরকে জানাচ্ছি যে অমিত শাহ কলকাতা তিনি ছাড়ছেন এবং এটা এয়ারপোর্ট থেকে এই ছবি সামনে আসছে এবং কলকাতা বিমানবন্দর থেকে যে ছবি সামনে আসছে আপনারা দেখতেই পাচ্ছেন। এবং খুব তাৎপর্যপূর্ণভাবে আমরা আলোচনা করছিলাম এই জায়গায় দাঁড়িয়ে যে দুটো খুব গুরুত্বপূর্ণ, একদিকে মন্তব্য সিএএ নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর ফের আরও একবার সওয়াল, এবং তারই সঙ্গে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সিএএ নিয়ে মানুষকে বিভ্রান্ত করছেন এমনটাও তিনি বলেছেন। ফলত খুবই তাৎপর্যপূর্ণ 24শে লোকসভা নির্বাচনের আগে দেখবার এবং গ্রেপ্তারির প্রসঙ্গ আগামী সময় কি হবে সেটা অবশ্য নজরে রাখবো আমরা।